একজন ইন্টারভিউ দিয়ে এসে আমাকে বলতেছে যে ইন্টারভিউ বোর্ডে এমন ইংলিশ বলছি না, মনে হয় আমার অর্ধেক কথাই বুঝতে পারে না ওনারা, আমি তো এমন কঠিন কঠিন ইংলিশ বলছি। তো আমি বললাম যে তাতে আপনার লাভ হলো কি? তো তখন উনি আর কিছু বলতে পারতেছেন আসলে লাভ ক্ষতির ব্যাপারটা কী হলো। আসলে ওনার লাভের জায়গায় ক্ষতি হলো, তাই না? আমার যেটা আমি জানি, মনে হয় আমার যে ক্ষতি হলো, কারণ কঠিন কঠিন করে বলে আসার মধ্যে কোনো সার্থকতা নাই। উনি যদি সহজ ভাষায় ইন্টারভিউয়ারদের বোঝাতে পারতেন যে উনি কী বলতে চাচ্ছেন, তাহলে বরং ভালো হতো। উনি কঠিন ভাষায় বলে আবার নিজেকে একটু ভালো বা স্ট্যান্ডার্ড ভাবার চেষ্টা করতেছে, যেটা কিনা সম্পূর্ণ ভুল ধারণা। সহজ কথা যায় না বলা সহজে, আসলে সহজেই কোনো কিছু ব্যাখ্যা করা বেশ কঠিন। কথা বলা এমনিতেই একটা বিরাট বড় স্কিল, আবার সহজে বোঝানো, সহজে কোনো কিছু ব্যাখ্যা করা, সহজে কাউকে কনভিন্স করা কথা দিয়ে, এটা আরও বেশি কঠিন। ইফেক্টিভলি কথা বলা অনেক কঠিন। শুধু কথা বলা না, ভালোভাবে কথা বলা, সুন্দর কথা বলা। কথা বলা এমনিতেই একটা গিফট, স্রষ্টা বা অলমাইটির পক্ষ থেকে একটা বিশেষ ধরনের গিফট, যেটা মানুষের জন্য অনন্য একটা উপহার স্বরূপ। অনন্য মানে একেবারে অন্যরকম, অন্য কোনো সৃষ্টির এরকম কমিউনিকেশনের কোনো মাধ্যম নাই। অন্য জীবজন্তু কমিউনিকেশন করে, কিন্তু তাদের কমিউনিকেশন যে ব্যাপারটা, সেটা আমাদের যে ভাষা সেটার সাথে তুলনীয় না। তাদের কমিউনিকেশনের একটা প্যাটার্ন, নির্দিষ্ট প্যাটার্ন থাকে, কিন্তু আমাদের এই যে ভাষা, পৃথিবীতে 7,000-এর মতো ভাষা প্রচলিত। আর অনেক ভাষা আছে যেগুলোর হয়তো আমরা খোঁজখবরও রাখি না সবসময়, বা এটা সামনে থাকে না, আলোচনায় আসে না। তো এই যে এতগুলো ভাষা এবং ভাষার মাধ্যমে মানুষ যোগাযোগ করে, এটা একটা ইউনিক ব্যাপার মানুষের জন্য। তো সহজ কথা যায় না বলা সহজে, এইটা নিয়ে কথা শুরু করেছিলাম। আসলে সহজভাবে কথা বলা একটা, এই যে কথা বলা একটা এমনিতেই একটা আমাদের যোগ্যতা, আমাদের একটা গুণ, একটা কোয়ালিটি, একটা স্কিল বা একটা গিফট, একটা অ্যাবিলিটি, স্রষ্টার দান। আবার সহজভাবে কথা বলা এটা একটা বিশাল বড় স্কিল। কঠিন কঠিন শব্দ ব্যবহার করে, কঠিন ভাষা ব্যবহার করে, কঠিন সেন্টেন্স ব্যবহার করে কঠিনভাবে উপস্থাপন করা, এটা কোনো প্রকার যোগ্যতা না, বরং এটা আজকালকার যুগে বা সবসময় ছিল, সবসময় এটা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করবে। আপনার জন্য এটা ভালো হবে না। আপনি যদি শিক্ষক হন, আপনার জন্য অবশ্যই ভালো হবে না যে আপনি কঠিন কঠিন ভাষায় স্টুডেন্টদেরকে বোঝানোর চেষ্টা করেন। সহজ জিনিসও সহজভাবে বলতে হবে, কঠিন জিনিসও চেষ্টা করতে হবে সহজভাবে বলার, যাতে মানুষ বুঝতে পারে আপনার উদ্দেশ্য কী। আপনি যাকে উদ্দেশ্যে বলতেছেন, যেই অডিয়েন্সকে উদ্দেশ্যে কথা বলতেছেন, সেই অডিয়েন্স যেন আপনার কথা বোঝে। আপনার কথা যদি নাই বোঝে, তাহলে আপনার উদ্দেশ্যটা কি? কথা বোঝানোই তো উদ্দেশ্য। প্রেজেন্টেশন আপনি দিচ্ছেন, আপনার উদ্দেশ্যটা হলো প্রেজেন্টেশনের যে সামনে, আপনার সামনে বসে আছে লোকজন, তাদেরকে সুন্দরভাবে বোঝানো। যে যত ভালোভাবে ছোট ছোট বাক্য দিয়ে, সহজ ভাষায়, সাবলীলভাবে এবং একেবারে সুন্দর উপস্থাপনা দিয়ে বুঝাইতে পারবে জিনিসটা, সে তত ভালো প্রেজেন্টার বা ভালো পাবলিক স্পিকার অথবা ভালো কন্টেন্ট ক্রিয়েটার। সুতরাং আপনি অনেক কঠিন কঠিন শব্দ ব্যবহার করে প্রেজেন্টেশন দিচ্ছেন, অর্ধেক পাবলিকে বুঝতেছেন আপনার কথা। আপনি অনেক কঠিন কঠিন বাক্য ব্যবহার করতেছেন, এমন এমন শব্দ বলতেছেন, এমন কঠিনভাবে উপস্থাপন করতেছেন যে আপনার কথা কেউ বুঝতেছে না, আর আপনি মনে করতেছেন আমি খুব সুপার ডুপার একজন জ্ঞানী মানুষ। তাহলে আসলে আপনি ভুল ভাবতেছেন। এই যুগে তো চলবেই না, আগেও চলে নেই, এখনও চলবে না এই জিনিসগুলো, যে আপনি কঠিনভাবে উপস্থাপন করবেন। এখন অনেক সায়েন্টিফিক বিষয়, অনেক টেকনিক্যাল বিষয়ও যদি আপনি সুন্দর করে ভালোভাবে সহজ ভাষায়, সহজ কথায় ব্যাখ্যা করতে পারেন, তাহলেই পরে মানুষ আপনার দিকে অ্যাটেনশন দিবে। আর বর্তমানে তো জানেন অ্যাটেনশন একটা ক্রাইসিস চলতেছে, তাই না? মানুষের অ্যাটেনশন স্প্যান কমে গেছে, এই সেই সোশ্যাল মিডিয়া নিয়ে অনেক কথা, সেসবে আমরা না গেলাম। আমরা বলতে চাচ্ছি সহজভাবে কথা বলা, সুন্দরভাবে, সহজভাবে, সহজ উদাহরণ দিয়ে, ছোট ছোট সেন্টেন্স দিয়ে এবং সহজ শব্দগুলো ব্যবহার করে কথা বলা একটা বিরাট বড় গুণ। আপনি যদি শিক্ষক হন, তাহলে আপনার কাজটা কি? আপনার কাজ হলো আপনার বিষয়সমূহকে সহজভাবে স্টুডেন্টদের সামনে উপস্থাপন করা এবং রিলেটেবল করা, রিয়েল লাইফের সাথে বা অন্যান্য যে কোনো জিনিসের সাথে এই জিনিসটাকে কানেক্ট করা এবং সেটা সহজভাবে উপস্থাপন করা। বইয়ের মধ্যে তো অনেক কঠিন ভাষা থাকে, থিওরিতে অনেক কঠিন ভাষা থাকে। আপনার কাজটা হলো সেগুলো সহজভাবে উপস্থাপন করা। যদি আপনি ক্লাসে কঠিন কঠিন ভাষায় এমনভাবে উপস্থাপন করেন যে আপনি নিজেকে জাহির করতেছেন যে আপনি অনেক জানেন, কিন্তু স্টুডেন্ট আপনার কথা বুঝতেছে না, আসলে এটা ভালো শিক্ষকতা না। সেরকম যে কোনো প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং বলেন, কন্টেন্ট ক্রিয়েশন বলেন, আপনি যদি কঠিন করে তোলেন জিনিসটাকে, মানুষ আপনার কথা শুনতে চাইবে না এবং শোনার দরকারই বা কী? আপনি কঠিন করে বললে মানুষ না বুঝলে আপনার তো কানেকশন বিল্ড আপ হবে না। এই কানেকশন বিল্ড আপ না হলে আপনার কথা শুনে কোনো লাভ নেই। আসলে সহজ করে বোঝার জন্যই মানুষ আপনার কথা শুনবে, যে এই বিষয়টা আমি সহজ করে বুঝতে চাই। কারণ মানুষ সকল বিষয়ের নিজে পড়াশোনা করে না বা সকল বিষয় জানা সম্ভব না। তাই আপনি যখন কথা বলবেন, মনে করতে হবে যে আপনার এই কথাগুলো বিভিন্ন রকমের মানুষ শুনবে।
শুনবে, বিভিন্ন রকমের অডিয়েন্স লেভেল থাকবে। হ্যাঁ, আপনার যদি স্পেসিফিক হয় এই যে এই লেসনটা বা এই পড়াটা বা এই বিষয়টা আমি অমুক ধরনের অডিয়েন্সের জন্য বলতেছি, সেটা আলাদা বিষয়। কিন্তু কিছু বিষয় থাকে যেগুলো ওভারঅল আমরা জেনারেল অডিয়েন্সের জন্য কথা বলি। সবাই যে জন্মগতভাবেই এই কোয়ালিটিটা নিয়ে জন্মগ্রহণ করে এমন না, যে সবাই ব্যাখ্যা করতে পারবে, সুন্দর করে বোঝাইতে পারে মানুষকে সহজভাবে, এমন না। কারো কারো হয়তো এই কোয়ালিটিটা একটু ভালো দেখা যায়, যে হ্যাঁ ও মনে হচ্ছে এমনিতেই একটু এরকম সহজ করে বোঝাইতে পারে। কিন্তু এই জিনিসটা প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে অর্জন করতে হয়, আস্তে আস্তে অভিজ্ঞতার মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে, এবং আপনার ইচ্ছা থাকতে হবে এই বিষয়টাকে ডেভেলপ করার, যে আমি সহজ করে কীভাবে বোঝানোর চেষ্টা করতে পারি। একজন ডাক্তার যদি রোগীকে তার সেই মেডিকেলের ভাষায় বোঝানোর চেষ্টা করে তার সমস্যা সম্পর্কে, তাহলে সেই রোগী আসলে কিছুই বুঝবে না এবং কনফিডেন্স পাবে না ওই ডাক্তারের উপর, যে ডাক্তার আসলে কী বলতে চাচ্ছে। কিন্তু ডাক্তার যদি সহজ করে, সহজ বাংলায়, সহজ ইংলিশে, যেটাই হোক না কেন, সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করে যে আপনার সমস্যাটা এই প্লেন ল্যাঙ্গুয়েজে বোঝানোর চেষ্টা করে, তাহলে রোগী তার প্রবলেমটা বুঝতে পারবে, তার কি হচ্ছে, এবং ডাক্তার যে তার প্রবলেমটা বুঝতে পারছে এইটার ব্যাপারে সে কনফিডেন্ট থাকবে, যে হ্যাঁ ডাক্তার সাহেবও আমার কথা বুঝেছেন এবং আমার সমস্যাটা ধরতে পেরেছেন এবং উনি আমাকে বোঝাইতে পেরেছেন। যখন ডাক্তার রোগীকে একটু বোঝাইতে পারেন, তখন ডাক্তারের ব্যাপারেও কনফিডেন্স বাড়ে এবং কমিউনিকেশনটা ইফেক্টিভ হয় ডাক্তার এবং রোগীর মধ্যে বা রোগীর আত্মীয় স্বজনের মধ্যে। একই কথা অন্য প্রফেশনালদের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ার হতে পারে, এআই এক্সপার্ট হতে পারে। বর্তমানে এআই নিয়ে অনেক কথা হচ্ছে। এখন এআই এর জিনিসগুলো যদি একজন ইঞ্জিনিয়ার, মানে এআই এর ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা, তারা যদি সঠিকভাবে, সুন্দরভাবে, ভালো বাংলায় বা ভালো ইংলিশে, ভালো বাংলা বলতে বোঝাচ্ছে যে সহজ বাংলা এবং সহজ ইংলিশে বোঝাইতে পারেন, তাহলে তাদের এই বিষয়গুলো মানুষ বুঝতে পারবে এবং সহজেই বুঝতে পারবে ঘটনাটা কীরকম ঘটতেছে। কারণ আপনার সফটওয়্যারের কাস্টমার বা এআই এর কাস্টমার তো সবাই টেকনিক্যাল মানুষ না, এবং বেশিরভাগ মানুষই টেকনিক্যাল না। আপনাকে কাজ করতে হচ্ছে নন টেকনিক্যাল পিপল নিয়ে। সুতরাং আপনি টেকনিক্যাল হলেও আপনাকে কথা বলতে হবে এমনভাবে যেন এটা টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল সবাই আপনার কথাটা বুঝতে পারে। বিজনেসের কঠিন কঠিন থিওরি দিয়ে আপনি যদি বিজনেসকে বোঝাইতে চান, মার্কেটিংকে বোঝাইতে চান, হ্যাঁ ফাইন্যান্সকে বোঝাইতে চান, তাহলে আসলে মুশকিল। কারণ আপনার এই কঠিন কঠিন থিওরিগুলো সবাই বুঝবে না। আপনাকে এই কঠিন কঠিন থিওরিগুলো সহজ ভাষায় একেবারে সবাই বোঝে এইরকমভাবে নিয়ে আসতে হবে জিনিসগুলোকে, এবং এইভাবে আপনাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে আপনি শিক্ষকতা বলেন, কন্টেন্ট ক্রিয়েশন বলেন, আপনার পাবলিক স্পিকিং বলেন, প্রেজেন্টেশন বলেন, সবখানে আপনার এই স্কিলটা কাজে লাগবে। কারণ প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং এগুলো এমন একটি স্কিল, কমিউনিকেশন স্কিলের একটা ভাইটাল পার্ট, যেগুলো সব সময় লাগবে, এবং এই স্কিলগুলো হলো খুব দামি স্কিল এবং টপ লেভেলের স্কিল। এই স্কিল আপনার এআই থাকলেও লাগবে, এআই না থাকলেও লাগবে, অ্যানালগ যুগে লাগবে, টেকনিক্যাল যুগে লাগবে, ডিজিটাল যুগে লাগবে, সব যুগে লাগবে। সামনে যদি এআই ডেভেলপ করে তখনও লাগবে, এআই না ডেভেলপ করলে লাগবে, এআই থাকলেও লাগবে, এআই না থাকলেও লাগবে। বিজনেসে লাগবে, টেকনিক্যাল ফিল্ডেও লাগবে, আপনার পার্সোনাল রিলেশনশিপ, পার্সোনাল ডেভেলপমেন্ট, সবখানে একটা সেলস, মার্কেটিং, সব কিছুতে এটার প্রয়োগ থাকবে। এআই কথা যখন আসলো, তখন প্রম্পট রাইটিং নিয়ে একটু কথা বলি। এই যে এআইকে আপনি বোঝাইতে চাচ্ছেন যে আপনি কি চান, সেটা যদি আপনি সহজ ভাষায় সাবলীলভাবে এআইকে বোঝাতে পারেন, তাহলে আপনি সুন্দর একটা রেসপন্স পাবেন। এআইকে শুধু বললেন যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন ফর মি, তাহলে এআই তো আপনাকে যে কোনো একটা অ্যাপ্লিকেশনে লিখে দিতে পারে। কিন্তু আপনি তো চাচ্ছেন আপনার বোনের বিয়েতে ছুটি চাহিয়া আপনার বসের নিকট চিঠি লিখবেন বা অ্যাপ্লিকেশন লিখবেন, সেইটার জন্য চাচ্ছেন, তাই না? তাহলে এটা তো এআইকে বলতে হবে যে আপনার বোনের বিয়ে, এই এত তারিখে বিয়ে, আপনি এত তারিখ থেকে এত তারিখ ছুটি চাচ্ছেন, এই বিষয়টা নিয়ে আপনি একটা আপনার বসের কাছে অ্যাপ্লিকেশন লিখতে চান, যেই বস হলো, ডেজিগনেশন হলো ম্যানেজার বা অন্য কোনো ডেজিগনেশনে থাকতে পারে, এবং আমি এই পদে তার অধীনে কাজ করতেছি। সুতরাং এই সিনারিও এবং এই বিষয়টাকে মাথায় রেখে আমাকে একটা অ্যাপ্লিকেশন লিখে দাও। তাহলে না ওই অ্যাপ্লিকেশনটা সঠিকভাবে এমনভাবে লিখবে এআই যে আপনার মনে হবে যে আপনার জন্যই লেখা, এবং এইটাকে এআই এর লেখা মনেই হবে না। কারণ আপনি এমনভাবে তাকে গাইড করেছেন এবং এমনভাবে প্রম্পট লিখেছেন যে এআই জেনেরিক কিছু লিখবে না, আপনার জন্য স্পেশাল লিখে ফেলবে, স্পেসিফিক, ভেরি পার্টিকুলার, আপনার জন্য, আপনার ইনফরমেশন দিয়ে লিখবে। মনে হবে যে আপনি লিখলেও এমনভাবে লিখতেন। এই জন্য যত ভালো প্রম্পট লিখতে পারে, যে সহজেই এবং সুন্দরভাবে সাবলীলভাবে এআইকে বোঝাতে পারে তার কি দরকার, তার রেসপন্সগুলো সুন্দর হয় এবং সেই রেসপন্সগুলো সে কাজে লাগাইতে পারে। এবং এখানে এআই লিখছে এটা মনে হবে না, কারণ এটা পার্সোনালাইজড এবং হিউম্যানাইজড। প্রম্পট ভালো হওয়ার কারণে অটোমেটিক্যালি এটা হিউম্যানাইজড হয়ে গেছে, মানে এআই লেখে নাই, কোনো মানুষ লিখেছে এরকম মনে হবে। আর এই সহজভাবে উপস্থাপনা, সহজ কথায় সহজভাবে উপস্থাপনার একটা বড় হাতিয়ার হলো গল্প বলা। গল্প মানুষ সবসময় পছন্দ করে, গল্প মানুষের মনে থাকে। গল্পের মাধ্যমে আপনি যদি কোনো কিছু রিলেট করতে পারেন, কোনো ইনফরমেশন দিতে পারেন, কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারেন, সেই জিনিসটা মানুষের মাথায় খুব সুন্দরভাবে গেঁথে যায়। একজন প্রেজেন্টেশন শেষ করে তারপরে আমি ফিডব্যাক দেওয়ার সময় তাকে বললাম, তোমার সবগুলো কথা আমার বোধগম্য হচ্ছে না। তো উনি বললেন, স্যার আপনার কথা বুঝলাম না। তো বোঝো নাই, আমি বলতে চাচ্ছি তোমার সব কথা আমি বুঝি নাই,
বলো স্যার এখন বুঝতে পারছি। তো তুমি আগেরটা বুঝলে না কেন? স্যার এই যে বোধগম্য মানে বুঝি নাই। তাহলে তোমার ব্যাপারটাও এরকম হয়েছে যে তুমি এমন এমন শব্দ ইউজ করছো যে সব শব্দ আমরা রিলেট করতে পারতেছি না বা বুঝতে পারতেছি না, বা বুঝলেও কষ্ট হচ্ছে, সবাই বুঝবে না, আমারই বুঝতে কষ্ট হচ্ছে, সুতরাং আরও যারা স্টুডেন্ট তাদের বুঝতে অনেক কষ্ট হবে। তো তুমি আরেকটু সহজ যদি ভাষাটা ব্যবহার করতে পারতে, সুন্দর সুন্দর আরও অনেক শব্দ আছে সেগুলো দিলে বেশি বেশি বোধগম্য হতো, মানে বেশি বেশি বুঝতে পারতাম আমরা আর কি। সুতরাং এই যে যাতে আমরা ভালো করে বুঝতে পারি সেই জিনিসটা মাথায় রাখতে হবে। সহজভাবে কোনো কিছু বলার চেষ্টা আমরা কিভাবে করব? সহজভাবে চেষ্টা করার জন্য সর্বপ্রথম আমাদের ইন্টেনশনটা লাগবে যে আমি সহজে বোঝাইতে চাই। এই মানুষটা যখন আমার কথা শুনবে, সে যদি এই বিষয়টা সম্পর্কে কিছুই না জানতো আগে, আমার কাছ থেকেই শোনার পরে তার যেন মিনিমাম একটা আইডিয়া হয় যে এই বিষয়টা আসলে কি বলতে চাচ্ছি আমি, এমন ইন্টেনশন থাকতে হবে আমার মাথার মধ্যে। আমার কথা যারা শুনবে সবাই বিশেষজ্ঞ, এটা ভাবা যাবে না। আমার কথা যারা শুনবে তারা সাধারণ মানুষ এবং এই বিষয়ে ম্যাক্সিমাম মানুষই হয়তো বা খুব ভালো জানে না, অথবা আমার উদ্দেশ্য থাকবে আমার চেয়ে যারা অন্তত এই বিষয়ে কম জানে তারা যেন আমার কথাটা ভালো করে বুঝতে পারে। আমার চেয়ে যারা এই বিষয়ে বেশি জানে তাদের তো এই বিষয়টা জানারই বা শোনারই দরকার নেই আমার কাছ থেকে। সুতরাং আমার টার্গেট থাকবে আমার লেভেলে বা আমার লেভেলের কম জানে এই রকম মানুষগুলো আমার কথা শুনছে। সুতরাং তাদের জন্য আমি ওইভাবে এক্সাম্পল সেট করব, ওইভাবে ওই ভাষায় কথা বলবো যেন আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, এবং তারা যদি আমার কথা বুঝতে পারে তাহলেই আমি ভালো প্রেজেন্টার, ভালো উপস্থাপক, ভালো পাবলিক স্পিকার বা ভালো কন্টেন্ট ক্রিয়েটার বা ভালো শিক্ষক, যেটাই বলেন আপনি, যে দিক থেকে নেন এটাকে। আর আমার কথা শোনার সময় অডিয়েন্স যেন একটু কমফর্ট ফিল করে, মানে কমফোর্টেবল থাকে, মানে আমার কথা খুব কষ্ট করে শুনতে হচ্ছে এরকম যাতে না হয়। এই কমফোর্ট দেওয়ার জন্য বা এই কমফোর্টেবল সিচুয়েশনটা ক্রিয়েট করার জন্য আমার কথার মধ্যে ছোট ছোট বাক্য ব্যবহার করতে হবে। আমার সেন্টেন্সগুলো একেবারে লম্বা লম্বা হবে না, ছোট ছোট হবে। আমার শব্দগুলো একটু সহজ হবে। আমরা কথা বলার সময় সব সময় একটানা কথা বলি না, কিছু সময় পজ দেই, একটু ব্রেক দেই। এই যে আমি বললাম একটু পজ দেই, একটু ব্রেক দেই, এই যে এটা ন্যাচারাল, একটু পজ দেই একটু ব্রেক দেই, এইভাবে তো বলতেছি না, তাই না? এই যে নর্মালি যে আমরা ফ্লুয়েন্সি বলতে অনেক সময় আমরা ভুল বুঝি, মানে টপাটপ খুব দ্রুত কথা বলার নাম ফ্লুয়েন্সি, এটা অনেক সময় আমরা মনে করে থাকি। অনেক সময় বিশেষ করে ইংলিশ শিখতে গেলে তো সবাই মনে করে বাংলায় আমরা নর্মালি পজ দিয়ে সুন্দরভাবে কথা বলতেছি, কেন জানি ইংলিশ শিখতে গেলে অনেক সময় খুব দ্রুত বলার একটা প্রবণতা থাকে, যেটা খুবই ডেঞ্জারাস ইংলিশ শেখার জন্য, এবং তাতে ইংলিশের কোয়ালিটি একদম ভালো হয় না, অদ্ভুত কিছু একটা হয়। যাই হোক, এটা ভিন্ন প্রসঙ্গ। এই যে পজ দেয়া, ইংলিশে হোক বাংলায় হোক, সেই পজটা আমার ন্যাচারাল পজটা দিতে হবে। আমার এই পজটার কারণে আমার কথা সুন্দরভাবে মানুষ বুঝতে পারবে, মানুষ চিন্তা করার সময় পাবে, এবং আমার কথাটা সাবলীল হবে এবং সহজ মনে হবে মানুষের কাছে, এই যে কমফোর্টেবল হবে জিনিসটা। এক্সাম্পল ইউজ করতে পারলে খুব ভালো হয়, কারণ এক্সাম্পল দিলে মানুষ সহজে জিনিসটা ধরতে পারে। যে কোনো একটা আপনি কনসেপ্ট বললেন, সাথে একটা এক্সাম্পল দিলেন, এই এক্সাম্পলটা মানুষ রিলেট করতে পারে বাস্তব জীবনের সাথে, এবং ওই কনসেপ্টের সাথে রিলেট করতে পারে ওই উদাহরণটার মাধ্যমে। মেটাফোর ইউজ করা যেতে পারে, মানে একটা জিনিস দিয়ে আরেকটা জিনিসকে বোঝানো, একটা উদাহরণ দিয়ে আরেকটা জিনিসকে বোঝানো, এরকম আপনি করতে পারেন, যাতে করে মানুষ সহজে বুঝতে পারে এবং আপনার কথাটা সহজ মনে হবে। যে কোনো ফিল্ডের অনেক টেকনিক্যাল ভাষা থাকে, যেমন একটু আগে বললাম যে ডাক্তার যদি তার ভাষায় ব্যাখ্যা করতে যায় জিনিসটা, তাহলে খুব কঠিন হয়ে যাবে। ইঞ্জিনিয়ার যদি তার ভাষায় ব্যাখ্যা করতে যায়, কঠিন হয়ে যাবে। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে, তাহলে কঠিন হয়ে যাবে। এগুলোকে বলে জার্গন, মানে কোনো ফিল্ডের যে স্পেসিফিক টেকনিক্যাল টার্মগুলো থাকে ওই ফিল্ডের, ওগুলোকে জার্গন বলা হয়। এই জার্গনগুলো যত কম ব্যবহার করা যায়, আর যেগুলো ব্যবহার করব আমরা জার্গন ব্যবহারের সাথে সাথে সেটা আবার সহজ ভাষায় এক্সপ্লেন করে দিতে হবে যে জিনিসটা কি বোঝাচ্ছি আমি, তাহলে এই বক্তব্যটা আমার সহজ হবে। জার্গন কিছু থাকলেও মানে অনেক সময় দরকার হয়, চেষ্টা করব কম ব্যবহার করার, কিন্তু অনেক সময় দরকার হয় সাথে সাথে সেটা এক্সপ্লেন করে দেবো যে এটা এই জিনিস, এটার মানে হচ্ছে এই। যদি আমার কথায় অনেক সময় চলে আসে যে ক্লাউড কম্পিউটিং এখন আজকালকার যুগের খুব দামি একটা জিনিস, কিন্তু ক্লাউড কম্পিউটিং বলার পরে বোঝাই দিতে হবে যে ক্লাউড কম্পিউটিং মানে বিষয়টা হলো এইরকম, এই জিনিসটা এখন এই দামি, এই কারণে দামি। তাহলে ক্লাউড কম্পিউটিং সম্পর্কে যে একটুও জানতো না আগে, সেও আপনার বক্তব্য শোনার সময় ক্লাউড কম্পিউটিং সম্পর্কে তার একটা বেসিক ধারণা হবে, এবং তার পরবর্তীতে আপনি যে ক্লাউড কম্পিউটিং নিয়ে কথা বলছেন সেটা সে ধরতে পারবে যে আপনি কি বলতে চাচ্ছেন। সে যদি ক্লাউড কম্পিউটিং কথাটাই, কনসেপ্টটাই না বোঝে, তাহলে আপনার পরের কথাগুলো তার কাছে মিনিংলেস মনে হবে। খুব জরুরি একটা পয়েন্ট হলো ফোকাস অন অডিয়েন্স, নট ইয়োরসেলফ। মানে আপনি যদি আপনাকে স্পটলাইটে ভেবে আপনার উপর ফোকাস দেওয়া শুরু করেন, তাহলে আপনার বক্তব্য আপনার মতোই হবে। অডিয়েন্সের দিকে ফোকাস দিতে হবে, আপনার নিজের দিকে না। আপনার নিজের দিকে ফোকাস দিলে তো আপনি ভাববেন যে আমি কত ভালোভাবে জাহির করতে পারি এখানে, আমি কত কঠিন করে বোঝাইতে পারি, আমি কত কঠিন কঠিন জিনিস বলতে পারি, আমি কত বড় বড় জিনিস জানি। ব্যাপারটা তো সেইটা না, ব্যাপারটা হলো আপনার অডিয়েন্স কারা সেইটাকে বুঝতে হবে, এবং অডিয়েন্সের দিকে ফোকাস করতে হবে যে আপনার কথা আপনার অডিয়েন্স বুঝতেছে কিনা। এইটা হলো প্রধান পয়েন্ট। অডিয়েন্স না বুঝতে পারলে আপনি যত ভালো কথাই বলেন আপনার কথার কোনো দাম নাই।
খুব ভালো বড় বড় থিওরি পড়ে আসলেন, আপনার স্টুডেন্ট কিছুই বুঝলো না, তাদের ফিডব্যাক, তাদের মুখ চাওয়াচাওয়ি, তাদের একটু এদিক ওদিক তাকানো, তাদের কোনো কথা বা স্যার বুঝি নাই, এগুলো দেখলেই তো বোঝা যায় আসলে আপনার স্টুডেন্ট কি বুঝলো না কি বুঝলো না। কিন্তু যদি আপনি দেখেও না দেখার ভান করেন, এই ফিডব্যাকগুলোকে আপনি যদি খুব গুরুত্বপূর্ণ না ভাবেন, তাহলে পরবর্তীতে আপনার টিচিং ইমপ্রুভমেন্ট বা আপনার প্রেজেন্টেশন ইমপ্রুভমেন্ট হবে না। কারণ এগুলো একটা ফিডব্যাক, সরাসরি আপনাকে হয়তো কেউ বলবে না সবসময় যে আপনার এটা বুঝি নাই, ভালো হচ্ছে না, কিন্তু আপনার ফিডব্যাকগুলো কৌশলে নিতে হবে, বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে আপনার নিজের ইমপ্রুভমেন্টের জন্য। আর যদি ফোকাস থাকে আপনার নিজের দিকে, আপনি কতটা জাহির করতে পারেন, স্টুডেন্ট বুঝুক না বুঝুক, অডিয়েন্স বুঝুক আর না বুঝুক, তাহলে সেটা ভিন্ন কথা, আপনি অডিয়েন্সের কাছে পর্যন্ত পৌঁছাতে পারবেন না সেক্ষেত্রে। আরেকটা জিনিস হলো, একটা কনসেপ্টকে অনেক সময় ঘুরিয়ে পেঁচিয়ে 2-3 ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা যেতে পারে মাঝে মাঝে। অনেক সময় একই কনসেপ্ট 2-3টা এক্সাম্পল দিয়ে বা 2-3টা সিনারিও বলে ওটাকে বোঝানো যেতে পারে, তাহলে আপনার জিনিসটা ক্লিয়ার হবে। এখানেও এক্সাম্পলটা খুব গুরুত্বপূর্ণ। সর্বশেষে বলতে চাই যে ভাষা বা এই যে কথা বলতে পারা বা আমাদের এবিলিটি কথা বলার, সেটা সৃষ্টিকর্তার একটা বিশেষ দান, বিশেষ গিফট, এটা একটা ইউনিক গিফট। পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক বাচ্চা, অনেক শিশু আছে যারা কথা বলতে পারে না, যাদের এই কথা বলার অ্যাবিলিটিটা নাই। আমাদের এই কথা বলার অ্যাবিলিটিটা আছে, আমাদের শুকরিয়া আদায় করতে হবে। আমাদের দেশে একজন বিখ্যাত সেলস ট্রেনার রাজীব আহমেদ ভাই মাঝে মাঝে একটা কথা বলেন যে চাপার জোর থাকতে হবে, বাট চাপাবাজি করা যাবে না। আসলেই সত্য কথা, চাপার জোর থাকতে হবে। চাপার জোর বলতে আমাদের কথা বলার যে শক্তি সেটা থাকতে হবে, কিন্তু চাপাবাজি যেটাকে বলি আমরা, সেটা করা যাবে না। কথাকে শুধু কথার কথা না, কাজের কথায় পরিণত করতে হবে। কথা তো আমাদের বলতেই হবে, কথা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। জোহরান মামদানি তিনি তার এই কথা বলা দিয়েই অনেক মানুষের মন জয় করেছেন এবং শেষ পর্যন্ত অনেক বড় বড় ক্যান্ডিডেটকে হারিয়ে উনি জিতে গেছেন। সুতরাং কথা বলা একটা বিরাট বড় স্কিল। কথা বলা আমাদের সব প্রফেশনে কাজে লাগে, সেলস, মার্কেটিং, টিচিং, রিলেশনশিপ বিল্ড আপ, সবখানেই কথা বলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে ওই যে আবারও বলি, কথার কথা নয়, কাজের কথা বলতে হবে আমাদের। এবং আমাদের দেশে সেই ছেলে জন্মাবে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। সামগ্রিক আমাদের কাজের তুলনায় আমাদের কথা হবে তার একটা অংশ মাত্র, আমাদের কথার চেয়ে কাজ আরও বড় হবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।